হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 9 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? দেখো, এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং এটা হলো 8/5/2023 প্রশ্ন। এই যে তত্ত্ববোধিনী সভা ছিল, কলকাতায় শুরু হওয়া একটা দল। সভার উদ্দেশ্য ছিল বেদান্ত এবং উপনিষদের উপর ভিত্তি করে হিন্দু ধর্মের যুক্তিবাদী ও মানবতাবাদী রূপের প্রচার করা। নেক্সট, ভারতের নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? ভারতের নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 11/7/2022। দেখো, ভারতের যে রাজ্যটির সাথে বাংলাদেশের সীমানা আছে সেটা হলো মেঘালয়। অপশন বি রাইট আনসার। নিম্নে যে রাজ্যগুলো দেওয়া আছে তার মধ্যে মেঘালয় বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। ভারতের যে সমস্ত রাজ্যগুলো বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে তা হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। এই 5টি স্টেট বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। নেক্সট, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয়? বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয়? 8/5/2023। দেখো, বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সাল। 1928 সালে বিসিসিআই প্রতিষ্ঠিত হয়। বিসিসিআইয়ের যে সদর দপ্তর সেটা হলো মুম্বাই। আর বিসিসিআইয়ের যে প্রথম প্রেসিডেন্ট, এটা এসএসসি এমটিএসেও আগে কয়েকবার পড়েছে, যে বিসিসিআইয়ের যে প্রথম প্রেসিডেন্ট তার নাম কি? বিসিসিআইয়ের প্রথম প্রেসিডেন্ট হলেন গ্র্যান্ট গোভান হলেন বিসিসিআইয়ের প্রথম প্রেসিডেন্ট। আর বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হলেন রজার বিনি হলেন বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের শহরে জনসংখ্যার শতাংশ কত ছিল? শহরে জনসংখ্যার শতাংশ কত ছিল? এটা ছিল 30 থেকে 35%। অপশন সি রাইট আনসার। 30 থেকে 35% এই রেঞ্জ সঠিক, কারণ শহরে বসবাসকারী যে জনসংখ্যা তাদের শতাংশ ছিল 31.8%। তো এটা পড়ে এই রেঞ্জের মধ্যে, তো অপশন সি রাইট আনসার। এবং শহরে বসবাসকারী মোট জনসংখ্যা সবথেকে বেশি কোন রাষ্ট্রে দেখা যায়? মহারাষ্ট্রে। আর শতাংশের হিসাবে সবচেয়ে বেশি হচ্ছে গোয়াতে। নেক্সট, ওস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সরোদ বাদক। অপশন সি রাইট আনসার, সরোদ বাদক। ওস্তাদ আলাউদ্দিন খান ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ তিনি পেয়েছেন 2001 সালে। তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পেয়েছেন 1991 সালে এবং পদ্মশ্রী পেয়েছেন 1975 সালে। নেক্সট, চেরা পানহারা পূজা বিধি নিচের কোনটির সাথে সম্পর্কিত? চেরা পানহারা যে পূজাবিধি সেটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত উড়িষ্যার রথযাত্রার সাথে সম্পর্কিত। এটি একটি বিশেষ অনুষ্ঠান যা শোভাযাত্রার সময় সংগঠিত হয়। রানী কি ভাব অর্থাৎ রানীর সোপান কোন নদীর তীরে অবস্থিত? রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত গুজরাটের সরস্বতী নদীর তীরে অবস্থিত এবং এটা কোথায়? গুজরাটে। এবং এই রানী কি ভাব 2014 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়। এবং নতুন যে 100 টাকার নোটের যে মোটিভ সেটাও কিন্তু এই রানী কি ভাব। নেক্সট, 1991 সালে এলপিজি স্ট্র্যাটেজিতে এল কি ডিনোট করে? 1991 সালে অর্থনীতিতে যে এলপিজি স্ট্র্যাটেজি, সেই এলপিজি স্ট্র্যাটেজিতে এল কি ডিনোট করে? এল ডিনোট করে লিবারালাইজেশন। অপশন ডি রাইট আনসার। দেখো, এলপিজি যার ফুল ফর্ম হলো এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন আর জি ফর গ্লোবালাইজেশন। অর্থাৎ উদারীকরণ, লিবারালাইজেশন উদারীকরণ, প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ এবং গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন। এবং এই যে এলপিজি মডেল 1991 সালে যখন চালু হয় তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কি বলা হয়?
নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। টাইটেলের যে বিলুপ্তি সেটি কোনটির অধীনে আসে? টাইটেল বিলুপ্তি সেটি কোনটির অধীনে আসে? এটা হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকারের মধ্যে আসে টাইটেলের বিলুপ্তি, কারণ সাম্যের অধিকার সংবিধানের কত থেকে কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 14 থেকে 18 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। তো এই যে টাইটেলের যে বিলুপ্তি সেটা আছে অনুচ্ছেদ 18 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। তো অ্যাবলিশন অফ টাইটেল সংবিধানে এই যে 18 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। সাম্যের অধিকার বললাম 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। এছাড়া এই যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অভিজাত যে খেতাব ব্যবহার নিষিদ্ধ করা হলেও 1954 সাল থেকে প্রদত্ত ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ ইত্যাদি সম্মান ব্যবহার করা কিন্তু নিষিদ্ধ নয়। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পাওয়া যে খেতাব সেগুলো ব্যবহার নিষিদ্ধ, কিন্তু ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো কিন্তু ব্যবহার করা নিষিদ্ধ করা হয়নি। তাহলে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে? 18 নম্বর আর্টিকেল অনুসারে। ভারতের পশ্চিম উপকূলের মুম্বাই থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত অংশটি কী নামে পরিচিত? পশ্চিম উপকূলের মুম্বাই থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চল যে নামে পরিচিত সেটা হলো কঙ্কন উপকূল, অপশন বি রাইট অ্যান্সার। এছাড়া করমণ্ডল উপকূল হলো তামিলনাড়ুর পুলিকট লেক থেকে কন্যাকুমারীর মধ্যে বিস্তৃত। মালাবার উপকূল হলো ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারীর মধ্যে বিস্তৃত। কানাডা বা কন্নড় উপকূল হলো মারবাগাঁও এবং ম্যাঙ্গালোরের মধ্যে অবস্থিত। নবরে হলো চন্দ্র নববর্ষ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয়? নবরে যে একটা চন্দ্র নববর্ষ সেটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয়? এটা হয় জম্মু কাশ্মীরে উদযাপিত হয়, অপশন ডি রাইট অ্যান্সার। এবং চৈত্র নবরাত্রির প্রথম দিনে এটি পড়ে। বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 78%, অপশন বি রাইট অ্যান্সার, 78%। নিম্নলিখিত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সাথে সঠিকভাবে মেলে না? নিম্নলিখিত কোন আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি সংশ্লিষ্ট ক্রিকেটারের সাথে সঠিকভাবে মেলে না? দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে এটা কিন্তু সচিন টেন্ডুলকরের আত্মজীবনী, কিন্তু এখানে ম্যাচ করা হয়েছে ভিভিএস লক্ষ্মণ, তাহলে এটাই ম্যাচ করলো না। এছাড়া দেখো অন্যান্যগুলো দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ এটা যুবরাজ সিং, এটা ঠিক আছে কারণ যুবরাজ সিংয়ের যে অটোবায়োগ্রাফি সেটা হলো দ্য টেস্ট অফ মাই লাইফ। কপিল দেবের অটোবায়োগ্রাফি হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটাও ঠিক। মুস্তাক আলীর যে অটোবায়োগ্রাফি সেটা হলো ক্রিকেট ডিলাইটফুল, এটাও ঠিক। তাহলে যেটা ঠিক নয় সেটা হলো অপশন এ রাইট অ্যান্সার, কারণ প্লেয়িং ইট মাই ওয়ে এটা হলো সচিন টেন্ডুলকরের আত্মজীবনী, সচিন। আর ভিভিএস লক্ষ্মণের যে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি সেটা হলো 281 অ্যান্ড বিয়ন্ড, এটা হলো ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হলো নন্দা দেবী হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখানকার মধ্যে। দেখো, হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ে অবস্থিত। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেক্ষেত্রে হয়তো গডেনস্টিন বা কেটু, যেটা কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত, কিন্তু হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্গত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘার পরে আসে নন্দা দেবী এবং এটা হলো দ্বিতীয়, অর্থাৎ হিমালয়ে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত, দেশের মধ্যে অবস্থিত এই নন্দা দেবী। কারণ কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত, কিন্তু সম্পূর্ণভাবে ভারতের মধ্যে অবস্থিত যে শৃঙ্গটি সেটা হলো এই নন্দা দেবী। নেক্সট, এল নিনো বলতে কি বোঝায়? এটা বোঝায় গরম জলের স্রোতকে বোঝায় এল নিনো। নেক্সট, মরলে মিন্টো সংস্কার চালু করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? মরলে মিন্টো সংস্কার চালু করার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, অপশন এ রাইট অ্যান্সার। লর্ড মিন্টো ছিলেন ভারতের ভাইসরয়। দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এই আইন মরলে মিন্টো সংস্কার নামে পরিচিত এবং সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় এই আইনে এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয় এই আইনের মাধ্যমে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যাবলী সম্পর্কে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটা মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে? রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটা মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে অনুচ্ছেদ 74 নম্বর আর্টিকেল, অপশন বি রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 74 বা 74 নম্বর আর্টিকেল।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নিচের কোনটি গান্ধার মহাজনপদের রাজধানী ছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নিম্নের কোনটি গান্ধার মহাজনপদের রাজধানী ছিল? অর্থাৎ গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। অপশন ডি রাইট আনসার, তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী। এছাড়া এই যে 16 মহাজনপদের মধ্যে উত্তরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল? দেখো, উত্তরতম যে মহাজনপদ সেটা হলো কম্বোজ, দক্ষিণতম যে মহাজনপদ সেটা হলো অসমক, পশ্চিমতম যে মহাজনপদ সেটা হলো গান্ধার যার রাজধানী হলো তক্ষশিলা, পূর্বতম যে মহাজনপদ সেটা হলো অঙ্গ। নেক্সট, এছাড়া দক্ষিণ ভারতে অবস্থিত 16 মহাজনগুলির মধ্যে একটাই ছিল মহাজনপদ, সেটা হলো এই অসমক। আর 16টা মহাজনপদের মধ্যে সবগুলোতে রাজতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু দুটো ছিল যেখানে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এই দুটি হলো ব্রিজি ও মল্ল। ব্রিজি ও মল্ল এই দুটিতে কিন্তু এই দুটি ছিল গণতান্ত্রিক রাজ্য, অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ড্যাশ গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর বর্ষা ঋতুতে অর্থাৎ মধ্য জুন মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়, যখন মন্দিরটি তান্ত্রিক আচারের জন্য 3 দিনের জন্য বন্ধ থাকে। তান্ত্রিক আচারের জন্য 3 দিনের জন্য বন্ধ থাকে। তো এটা কি উৎসব? এটা হলো অম্বুবাচী উৎসব। অপশন এ রাইট আনসার। অম্বুবাচী উৎসব কোথায় হয়? আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। কখন হয়? প্রতি বছর বর্ষা ঋতুতে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়। এছাড়া এই অম্বুবাচী মেলা হলো গুয়াহাটির কামাখ্যা মন্দিরে দেবীর বার্ষিক ঋতুস্রাব সম্পর্কিত 4 দিনের উৎসব। ঋতুস্রাব সম্পর্কিত 4 দিনের উৎসব। এছাড়া কামাখ্যা মন্দিরটি আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন ডি রাইট আনসার, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের যে নির্বাচনী প্রক্রিয়া। নিম্নের কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্যকৌশলগুলির কার্যকর ব্যবহারের মাধ্যমে নৃত্যের যে ফিউশন শৈলী সেটা তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত? এটা হলো উদয় শঙ্কর। অপশন বি রাইট আনসার। এবং এই উদয় শঙ্করকে ভারতের আধুনিক নৃত্যের জনক বলা হয়। ভারতের আধুনিক নৃত্যের জনক বলা হয় উদয় শঙ্করকে। গোরক্ষপুর কোন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার? গোরক্ষপুর কোন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার? এটা হলো নর্থ ইস্টার্ন রেলওয়ের যে সদর দপ্তর সেটা হলো গোরক্ষপুর। ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর হলো কলকাতা। নর্দার্ন রেলওয়ের সদর দপ্তর হলো দিল্লি। ওয়েস্টার্ন রেলওয়ের সদর দপ্তর হলো মুম্বাই। নেক্সট, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো বলা হয়েছে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি। অপশন ডি রাইট আনসার, দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব থাপার ও বটুকেশ্বর দত্ত 1928 সালে দিল্লির ফিরোজশাহ কোটলার ময়দানে প্রতিষ্ঠিত হয়। এবং এটা আগে কি নাম ছিল? আগে ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1924 সালে। কোথায় হয়েছিল? কানপুরে। নেক্সট, বর্তমানে এই দিল্লির যে ফিরোজশাহ কোটলা মাঠ সেটার নাম কি? বর্তমানে এর নাম হলো অরুণ জেটলি স্টেডিয়াম। নিচের কোনটি বিখ্যাত ভারতীয় লেখক খুশবন্ত সিং এর লেখা? এটা হলো ট্রেন টু পাকিস্তান, এটি লেখা খুশবন্ত সিং এর। এছাড়া খুশবন্ত সিং এর লেখা আরও কি বই আছে, যেমন ইন্দিরা গান্ধী রিটার্নস, উই ইন্ডিয়ান্স, দ্য কোম্পানি অব ওমেন, এগুলো সবই কিন্তু খুশবন্ত সিং এর লেখা। কোন প্রক্রিয়াটিকে কখনো কখনো হার্শ বিভাজন বলা হয়? কারণ এটি শুক্রাণু ও ডিম্বাণু গঠনের জন্য ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক সংখ্যার অর্ধেক কমিয়ে দেয়। এটা হলো মিয়োসিস বিভাজন। মিয়োসিস যে কোষ বিভাজন সেটাকে বলা হয়। কোন বছর থেকে আইপিএল শুরু হয়? আইপিএল প্রথম শুরু হয়েছিল 2008 সালে। 2008 সালে প্রথম আইপিএল শুরু হয় এবং প্রথম যে আইপিএলের যে সংস্করণ সেটা কে জিতেছিল? সেটা জিতেছিল রাজস্থান রয়্যাল। এবং লাস্ট হলো এই 2024-এ, সেটা হলো 17তম সংস্করণ, সেটাকে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সবথেকে বেশিবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5 বার, চেন্নাই সুপার কিংসও জিতেছে 5 বার, আর কলকাতা নাইট রাইডার্সের হলো 3 বার। এই নিয়ে 2024-কে নিয়ে হলো 3 বার। নেক্সট,
উত্তর দক্ষিণ করিডর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ নিচের কোন দুটি শহরকে সংযুক্ত করে? উত্তর দক্ষিণ করিডর যে দুটি শহরকে সংযুক্ত করে সেটা হলো শ্রীনগর ও কন্যাকুমারী। শ্রীনগর ও কন্যাকুমারী, অপশন ডি রাইট অ্যান্সার। ইস্ট ওয়েস্ট করিডর সংযুক্ত করে আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর, শিলচর টু পোরবন্দর। নিম্নের মধ্যে কে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নের মধ্যে কে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? এটা হলো জি আগারকার ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1854 সালে। সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে কোন সম্প্রদায়ের জন্য রাষ্ট্রগোপ্তার পত্রিকা শুরু হয়েছিল? রাষ্ট্রগোপ্তার যে পত্রিকা সেটা কোন ধর্মের সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে শুরু হয়েছিল? এটা হয়েছিল পার্সি সম্প্রদায়ের ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে এই পত্রিকা শুরু হয়। যদি বলা হয় এই পত্রিকার প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে হবে দাদাভাই নওরোজি এই পত্রিকার প্রতিষ্ঠাতা। এটা কিন্তু এসএসসি সিজিএলেই এটা একবার এসেছিল যে এই পত্রিকার প্রতিষ্ঠাতাকে, তিনি হলেন দাদাভাই নওরোজি। ওকে, তো এই ছিল এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, ওকে বাই।